সকাল ৯টা। মা ডেকে গিয়েছে ব্রেকফাস্টের জন্য। আমি না বলেছি। কিছু ভালো লাগছে না, কেমন অস্থির অস্থির লাগছে একটা। এমন সময় ফোনে একটা মেসেজের নোটিফিকেশন আসলো। মেসেজ ওপেন করে দেখতে পেলাম সেখানে লেখা রয়েছে, কথা, আমি রূপ বলছি। জলদি এই অ্যাড্রেসে চলে আয় তুই। সময় খুব কম, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। ব্যাস, মাত্র এইটুকুই লেখা ছিল। এই মেসেজটা দেখে আমি জলদি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। যাবার আগে অরুকে বলে এসেছি রূপ ভাইয়ার কাছে যাচ্ছি, ও যেন বাসায় সবাইকে সামলে নেয়। ভাইয়ার দেওয়া ঠিকানায় আসতেই কে জানি পিছন থেকে আমার মুখে একটা রুমাল চেপে ধরল। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম সাথে সাথে। জ্ঞান ফেরার পর নিজেকে একটা সাজানো গোছানো ঘরে আবিষ্কার করলাম। ধীরে ধীরে সব কিছু চিন্তা করতে লাগলাম। ঘড়ির দিকে তাকাতেই দেখি 1টা বাজে। এমন সময় ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো একজন মেয়ে আর একজন ছেলে। তাদের দেখে আমি প্রচুর অবাক হয়েছি। এটা কিভাবে সম্ভব? আমার সামনে দাঁড়িয়ে রয়েছে প্রমি আপু আর রিয়াজ ভাইয়া। আমি এখনো বুঝতে পারছি না কি হচ্ছে এসব। তার মানে কি তারা দুজনেই এসব করেছে? আগ্রহ দমিয়ে রাখতে না পেরে বলে উঠলাম, তোমরা এখানে কি করছো? আর আমি বা এখানে কিভাবে আসলাম? আর আর রূপ ভাইয়া, রূপ ভাইয়া কোথায়? এত প্রশ্ন একেবারে করলে কোনটা রেখে কোনটার জবাব দেবো বলতো দেখি। আমি আর কখনো আমার রূপের নাম তোমার মুখে শুনতে চাই না। ভুলেও আর কখনো মুখ দিয়ে রূপের নাম উচ্চারণ করো না, না হলে এর ফল কিন্তু খুব খারাপ হবে, যা তোমার ধারণার বাহিরে। ও, তাহলে তোমরাই দুজন এসব করেছো, তাই তো? হ্যাঁ, সব কিছু আমরা করেছি। কেন করলে তোমরা এসব? কি লাভ হলো তোমাদের দুজনের আমাদের দুজনকে আলাদা করে? তোমরা না রূপ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড হয়ে কিভাবে পারলে তার সাথে এমনটা করতে? কিসের বেস্ট ফ্রেন্ড? কোনো সময়ই ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল না। ও ছিল শুধু আমার শত্রু। সব সময় সব কিছুতে আমার থেকে এগিয়ে ছিল ও। আমি যা চাইতাম ও তা পেয়ে যেত। কিন্তু এটা তো আমি সবসময় মেনে নেব না। তুমি আমার ভালোবাসা। যেদিন রূপের ফোনে প্রথম তোমার ছবি দেখি, ওই দিনই আমার তোমাকে ভালো লেগেছে। কিন্তু যখন জানতে পারি রূপ তোমাকে ভালোবাসে, তখনই মনের মধ্যে প্রতিজ্ঞা করে ফেলি তুমি শুধু আমারই হবে। ভালোবেসে না হলে জোর করে চিনিয়ে নেব, কিন্তু তাও তুমি শুধু আমারই হবে। আপনার মাথা ঠিক আছে ভাইয়া? কি আবল তাবল বলছেন এসব? আর প্রমি আপু, আপনিই সেই মেয়ে না যে রূপ ভাইয়ার প্রেমিকা সেজে মিথ্যে কথা বলেছিলেন? আমি সেই। আমি জানতাম এমন কিছু করলে তুমি ঠিকই দূরে সরে যাবে আমার আর রূপের লাইফ থেকে। বিদেশ যাবার পর যেদিন রূপের ফোন থেকে কথার কল রিসিভ করা হয়, সেদিন কথা আর প্রমির কথোপকথন। রূপ ভাইয়া, তুমি কেমন আছো? জানো, আমি না একটুও ভালো নেই তোমাকে ছাড়া। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে রূপ ভাইয়া? তুমি কথা, তাই না? জি, আমি কথা। কিন্তু আপনি কে? আমি রূপের গার্লফ্রেন্ড। দেখো, তুমি তো জানো রূপ তোমাকে পছন্দ করে না, তাহলে কেন বারবার ওকে ডিস্টার্ব করো বলো তো? ও তোমাকে ভালোবাসে না, এই কথাটা তুমি কেন বুঝতে চাও না? কী বা যোগ্যতা আছে তোমার রূপের পাশে দাঁড়ানোর? দেখো, আমি সোজাসুজিভাবে তোমাকে বলে দিচ্ছি, তুমি আর কখনো রূপকে কল করে বিরক্ত করবে না। কথা এই কথা শুনে আর কিচ্ছু বলল না। কিছু না বলেই কলটা কেটে দিয়ে রূপের নাম্বারটাকে ব্লক করে দিয়েছিল। তারপরেই 5 বছর আর কোনো যোগাযোগই ছিল না ওদের। কিন্তু পেয়েছিলে কি রূপ ভাইয়াকে, যাকে পাওয়ার জন্য এসব করলে? তুমি ওই দিন কথা বলার পর কল লিস্ট থেকে আমি তোমার কল ডিলিট করে দিই। তারপর থেকে তুমি কল করতে না। রূপ যেন ধীরে ধীরে কেমন একটা হয়ে যাচ্ছিল। ওই ঘটনার 2 মাসের মাথায় আমি রূপকে প্রপোজ করি, কিন্তু ও আমাকে ফিরিয়ে দিয়ে বলে দেশে ওর জন্য ওর কথা অপেক্ষা করছে। রূপ তার কথা ছাড়া আর কারণ না। সেই দিন আমি অবশ্য আর কিছু বলিনি ওকে। আমরা আবার ফ্রেন্ডের মতোই থাকতে শুরু করি। আমি মনে মনে ভাবতে থাকি কিভাবে কি করব।
কিভাবে রূপের মন থেকে কথাকে সরানো যায়। এর মধ্যে আমি আরও একটা কথা জানতে পারি। সে কথা জানার পর তোমাদের আলাদা করা যেন আমার কাছে আরও সহজ হয়ে ওঠে। প্রমি একদিন জানতে পেরে যাই আমি তোমাকে ভালোবাসি। এটা জানার পর প্রমি আর আমি মিলে তোমাদেরকে আলাদা করার জন্য প্ল্যান বানাতে থাকি। অবশেষে আমরা ঠিক করি তোমাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করে তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করব। এতে দেখা যাবে এক পর্যায়ে দুজনকে ভুল বুঝে যাবে, কেউ আর আসল সত্যি জানতে পারবে না। আর সময় মতো প্রমি ও রূপের মনে নিজের জায়গা করে নেবে। যেহেতু প্রমি তোমাকে সেই সব কথা বলে তোমার বিশ্বাস ভেঙে দিয়েছিল, রূপের সম্পর্কে তোমার মনে ভুল ধারণা সৃষ্টি করেছিল, সেহেতু রূপ তোমাকে কোনোভাবেই ভুল বুঝলেই আমাদের আর কিচ্ছু করতে হবে না। রূপের থেকে শুনেছিলাম তোমার বেস্ট ফ্রেন্ড আকাশের কথা, তোমার নাকি খুব ক্লোজ ফ্রেন্ড। তাই আমি পরিকল্পনা করি রূপকে বোঝাবো যে তুমি আর আকাশ রিলেশনে আছো। তাই তোমাদের নানা রকম পিক এডিট করে রূপকে পাঠানো হতো। কিন্তু তখন সমস্যা হয় যে পিকগুলো পাঠাবে কে? ওখানে থেকে পাঠালে রূপ আমাকে বা রিয়াজকেই সন্দেহ করবে। তাই তখন আবার মনে আসে শিয়ামের কথা। ছেলেটার বাবা মা নেই, অভাবের সংসার, বাসায় শুধু একটা ছোট বোন আছে। আমি শিয়ামের সাথে যোগাযোগ করি, জানতে পারি ওর ছোট বোন অনেক অসুস্থ। ডক্টর জানিয়েছে ওর বোনের চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। তখন আমি শিয়ামকে বলি আমাকে একটা কাজ করে দিতে। প্রথমে কাজের কথা শুনে শিয়াম রাজি হয়নি। পরে আমি ওকে বোঝাতে থাকি, নানাভাবে ওর বোনের কথা বলে ওকে ব্ল্যাকমেল করতে থাকি। অবশেষে ছেলেটা বোনের চিকিৎসা করার জন্য এই কাজে রাজি হয়ে যায়। তারপরেও প্রায়ই তোমাকে আর আকাশকে ফলো করতাম। তোমাদের পিক বাজেভাবে এডিট করে রূপকে পাঠাতো। পিক দেখার পরে যে রূপের মনোভাব কি হতো তা আমরা বুঝতাম না। প্রমি চেষ্টা করতেও থাকে রূপের মনে নিজের জায়গা করার। সব ঠিকই চলছিল, কিন্তু শিয়াম একটা ভুল করে ফেলে। 4 দিন আগে ও চিটাগং থেকে তোমার আর আকাশের কিছু পিক রূপের ফোনে পাঠাই। রূপ ওর বন্ধুকে দিয়ে খোঁজ লাগিয়ে জানতে পারে ওকে কই থেকে ছবি পাঠানো হতো। রূপ কালকে চিটাগং গিয়েছে। শিয়াম অবশ্য এখন মনে হয় ওদের কাছে আছে। মানুষ কতটা খারাপ হতে পারে আপনাদের না দেখলে কখনোই জানতে পারতাম না। নিজের স্বার্থের জন্য কখনো কখনো খারাপ হওয়া লাগে। অনেক কথা হয়েছে, আধা ঘন্টা পর কাজে আসবে। আজকে তোমার আর রিয়াজের বিয়ে হবে এখানে। 2 জন মেয়ে এখন তোমার রুমে আসবে তোমাকে সাজাতে। কোনো রকম ঝামেলা করার চেষ্টা করো না, এতে কিন্তু তোমারই ক্ষতি হবে। এই বলেই প্রমি আর রিয়াজ রুম থেকে চলে গেল। অন্যদিকে রূপ আর আদ্র মাত্র ঢাকা এসে পৌঁছালো। রূপ সোজা নিজের বাসায় চলে গেল আদ্রকে নিয়ে। আরশি দরজা খুলে রূপকে দেখতে পায়। রূপকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভাইয়া তুমি এখানে, তাহলে কথা কই? মানে কথার তো বাসায় থাকার কথা। আমি তো মাত্র চিটাগং থেকে আসলাম, আর আমি কিভাবে জানবো যে কথা কোথায়? ও তো তোমার সাথেই দেখা করতে গেছে। মানে? আরশি আমাকে সমস্ত ঘটনা খুলে বলল। আরশির কথা শুনে আমি বললাম, ও সেট, অনেক বড় ভুল করে ফেললাম আমি। প্রিয়কে আবার হারিয়ে ফেললাম আমি আমার কথাকে। রূপকথার কাহিনী কি তাহলে অসম্পূর্ণ থেকে যাবে? দেখ রূপ, এখন ভেঙে পড়ার সময় না, আমাদের জলদি কোথা থেকে খোঁজা লাগবে। কারণ প্রমি আর রিয়াজ যে কোনো সময় কথার যে কোনো ক্ষতি করে ফেলতে পারে। কথার জীবনটা এখন ঝুঁকির মধ্যে রয়েছে। আরশি আদ্রকে প্রথমে লক্ষ্য করেনি, কিন্তু পরিচিত কণ্ঠ শুনে সামনে তাকাতে আরশি চমকে ওঠে। এই মানুষ এখানে কেন? আরশি রূপকে বলে, ভাইয়া উনি এখানে কেন এসেছেন? দেখো আরু, এসব কথা পরেও বলা যাবে, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কথাকে খুঁজে বের করা। আচ্ছা আরু, তুই কি জানিস কথা কোথায় গিয়েছে? মানে ওরা ওকে কোনো অ্যাড্রেস দিয়ে গিয়েছিল? না, এটা তো আমাকে বলেনি।
মেসেজ পাওয়া মাত্রই তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে করতেও বেরিয়ে যায়। রূপ, রিয়াজ আর প্রমির ফোন নম্বর দে আমাকে। ওদের ফোন নম্বর দিয়ে কি হবে? কথাকে যে ওরা কিডন্যাপ করেছে এতে কোনো সন্দেহ নেই। দেখি ওদের লোকেশন হ্যাক করা যায় নাকি। তারপর রূপ আদ্রকে রিয়াজ আর প্রমির নাম্বার দিল। কিছুক্ষণের মধ্যেই আদ্র খবর পেল রিয়াজের লোকেশন হ্যাক হয়ে গেছে। ওরা এখন মিরপুরে আছে। আদ্র রূপকে গিয়ে বলল, রূপ, আমাদের তাড়াতাড়ি বের হতে হবে। ওদের অ্যাড্রেস পাওয়া গেছে। আমি এখানকার স্থানীয় পুলিশ অফিসারদের সাথে কথা বলে নিয়েছি। তারাও বের হয়ে পড়েছে, হয়তো অলরেডি। আমাদেরও যাওয়া দরকার দ্রুত। আচ্ছা চল। আমিও যাব তোমাদের সাথে। আচ্ছা, জলদি এসো। ওরা সবাই মিলে বের হয়ে গেল পাওয়া ঠিকানার উদ্দেশ্যে। অন্যদিকে মেয়ে দুটো আমার রুমে আসার পর আমাকে কান্না করতে দেখে ওরা জিজ্ঞেস করছে কান্নার কারণ কি। ওদের সব কিছু খুলে বলতেই ওরা রাজি হয়ে যায় আমাকে হেল্প করতে। ওদের মধ্যে একজন বোরখা, হিজাব আর মুখে মাস্ক পরেছিল। উনি আমাকে বলেন আমি যেন ওনার ড্রেসগুলো জলদি পরে ফেলি, আর উনি আপাতত বউ সেজে এখানে বসে থাকবেন। আমি যেন জলদি অন্য মেয়েটির সাথে চলে যাই। ওই আপু ড্রেস পরার পর অন্য আপু আমাকে নিয়ে রুমের বাইরে চলে আসেন। তারপরে রিয়াজকে বলেন যে আমার শরীর খারাপ, উনি আমাকে এগিয়ে দিয়ে এসে কথাকে সাজিয়ে দেবেন। রিয়াজ বলে আচ্ছা যাও। আসলে রিয়াজ সে ব্যাপারে খুব একটা পাত্তা দেয়নি। ওই আপুটি আমাকে ওই বাসা থেকে একটু দূরে নিয়ে এসে একটা রিক্সা ঠিক করে দেয় এবং আমার হাতে কিছু টাকা দিয়ে বলে আমি যেন জলদি আমার বাসায় ফিরে যাই। এই বলে উনি আবার রিয়াজদের বাসায় চলে যায়। রিক্সা চলতে শুরু করে। রিক্সায় বসে আমি ভাবতে লাগলাম রিয়াজ আর প্রমির কথা। এরা কত আপন ছিল রূপ ভাইয়ার, অথচ ভাইয়ার পিছনে ছুরিটা এরাই মেরেছে। আর অন্যদিকে ওই আপু দুটো একটা সম্পূর্ণ অপরিচিত মেয়েকে বাঁচানোর জন্য নিজেদের রিস্কের মধ্যে রাখলো। আসলেই মানুষ চেনা প্রচুর কঠিন কাজ। মুহূর্তের মধ্যেই অপরিচিত মানুষ পরিচিত হয়ে যায়, আবার পরিচিত মানুষও অপরিচিত হয়ে যায়। অর্ধেক রাস্তায় এসে রিক্সার সমস্যা হওয়ায় আমার নেমে যেতে হলো। এদিকে আর কোনো গাড়িও পাবো না এখন। গাড়ির জন্য এখন মেইন রোড পার করে অপর পাশে যাওয়া লাগবে। আমি যেই মেইন রোডের মাঝে আসি তখনই হঠাৎ একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে। আমি অনেকটা দূরে ছিটকে পড়ি। ধীরে ধীরে আমি জ্ঞান হারাই, অচেতন হয়ে পড়লাম। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন কথাকে সাজানো শেষ হচ্ছিল না, তখন প্রমি কথার রুমে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে যখন কথার জায়গায় অন্য একটা মেয়েকে দেখতে পায়, তখন প্রমি সব বুঝে যায় যে কথা পালিয়ে গেছে। প্রমি দৌড়ে গিয়ে রিয়াজের কাছে যায়, রিয়াজকে সব কিছু বলতে থাকে। কিন্তু রিয়াজের কাছে গিয়ে প্রমি দ্বিতীয় দফা অবাক হয়, কারণ রিয়াজকে পুলিশেরা ঘিরে রেখেছে, আর তাদের পাশেই দাঁড়িয়ে আছে রূপ, আদ্র আর আরশি। প্রমিকে দেখে রূপ প্রমির দিকে এগিয়ে যায় এবং ঠাস করে গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলতে থাকে, কেন করলি তোরা আবার সাথে এমনটা? তোরা না আমার কত আপন ছিলি, তাহলে কেন এসব করলি? কি লাভ হলো তোদের এসব করে? কেন 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 বল, তোরা আমাকে কেন করলি এমনটা? আরে ভালোবাসতাম তোকে, কিন্তু তুই আমাকে রিজেক্ট করলি শুধুমাত্র এই কথার জন্য। কি আছে এই কথার মাঝে? ওর থেকে রূপে গুণে সব দিক দিয়ে আমি এগিয়ে। তাহলে বল, কেন ভালোবাসলি তুই ওই মেয়েটাকে? কেন আমাকে ভালোবাসলি না? ভালো শুধুমাত্র একজনকে বাসা চাই। ভালোবাসা হচ্ছে একটা অনুভূতি যা শুধুমাত্র একজন মানুষের প্রতি আসে। আজকে যদি তোরা এসব না করতি, তাহলে এরকম দিন হয়তো আমাকে কখনো দেখা লাগতো না। কি করে পারলি বন্ধু হয়ে বন্ধুর সাথে বেইমানি করতে? হারিয়াজ, তুই না আমাকে নিজের ভাই ভাবতি? ভাইয়ের সাথে এরকম করতে কি তোর একটু বিবেকে বাঁধেনি? না, বিশ্বাস কর, আমার একটুও খারাপ লাগেনি, কারণ আমি কথাকে ভালোবাসি। কথা শুধু আমাকে ভালোবাসে, বুঝতে পারলি? যদি মানুষটাই না থাকে তো ভালোবাসবে কিভাবে? কি বলতে যাচ্ছিস তুই প্রমি? ক্লিয়ার করে বল সব কিছু। কথা পালিয়ে গেছে। পার্লারের ওই মেয়ে দুটো ওকে পালাতে সাহায্য করেছে। অফিসার, ওদের ধরে নিয়ে যাও।
এদের যোগ্য শাস্তি পায়, কোনো মতেই যেন এরা বাঁচতে না পারে। আচ্ছা ঠিক আছে, আমি সবটা দেখব, আপনি টেনশন করবেন না। এই তোমরা ওদের নিজ থানে, আমি একটু পরে আসছি। রিয়াজ আর প্রমিকে অফিসাররা ধরে নিয়ে গেল। তখনই ওসির ফোনে একটা কল আসে। কল রিসিভ করে ওসি সাহেব বলতে লাগলো, আচ্ছা আমি এখন আসছি। আদ্র সাহেব, খুব বড় একটা গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হলো আবার? এখানের মেন রোডে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। অবস্থা নাকি খুব একটা সুবিধার না। আমার মনে হচ্ছে ওটা হয়তো কথা, কারণ আদ্র সাহেব আমাকে কথার যে ছবি দিয়েছিল, মাত্র কল করা লোকটিও অনেকটা সেরকমই বলছে অ্যাক্সিডেন্ট করা মেয়েটার কথা। না, এটা কখনো হতে পারে না। আমার কথার কিচ্ছু হতে পারে না। ওসি সাহেব তাড়াতাড়ি চলেন, অ্যাক্সিডেন্ট করার জায়গায় যাব আমরা। অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছতেই ওসি এক লোককে জিজ্ঞাসা করে অ্যাক্সিডেন্ট করা মেয়েকে দেখেছি কিনা। লোকটা হ্যাঁ বলতেই ওসি সাহেব কথার ছবি ওনাকে দেখান। ছবি দেখে লোকটি বলল, হ্যাঁ, এই মেয়েটাই অ্যাক্সিডেন্ট হয়েছিল। অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, মনে হলো আর বাঁচবে না। অনেক খারাপ লাগছিল মেয়েটার জন্য। মেয়েটি কোন হসপিটালে আছে জানেন? এই লোক মেয়েটিকে এই হসপিটালে নিয়ে গেছে। এর থেকে বেশি আমি আর কিছু জানি না। আদ্র, আমি আমার কথার কাছে যাব, আমাকে কথার কাছে নিয়ে চল। পরে ওসি সাহেব, রূপ, আদ্র আর আরশি মিলে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে তারা আরও একটা খবর জানতে পারে, যা শুনে রূপ পুরোপুরিভাবে ভেঙে পড়ে। হসপিটালে এসে ওসি সাহেব অ্যাক্সিডেন্টের ব্যাপারে খোঁজ করতেই জানতে পারল মেয়েটিকে এই হসপিটালেই নিয়ে এসেছিল একটি লোক, কিন্তু হসপিটালের লোক মেয়েটিকে ভর্তি নেয় না। কারণ প্রথমত এটা একটা অ্যাক্সিডেন্ট কেস, আর দ্বিতীয়ত মেয়েটির অবস্থা প্রচুর খারাপ ছিল। মুখের অনেক অংশ কেটে গিয়েছিল, শরীরে তো আরও অনেক ক্ষত ছিল। মেয়েটিকে ভর্তি করলেও মেয়েটির বাঁচার কোনো সম্ভাবনা ছিল না, তাই তারা মেয়েটিকে ভর্তি নেয় না। তারা না করার পর মেয়েটিকে যে ভদ্রলোক নিয়ে এসেছিলেন সে নিজের গাড়িতে করে আবার কোথায় যেন নিয়ে চলে যায়। হসপিটাল থেকে সবাই এইটুকুই জানাতে পারে। এসব শুনে রূপ আরও ভেঙে পড়ে। হঠাৎই রূপ জ্ঞান হারিয়ে পড়ে যেতে নেয়। আদ্র কোনো রকমে রূপকে ধরে ফেলে। আরশিও কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেলেছে, আর আরশির কাছে গিয়ে বলল, অরু, আমি বুঝতে পারছি তোমার অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট হচ্ছে তোমার, কিন্তু এখন আমাদের রূপকে সামলাতে হবে, তাই না? আমি রূপকে হসপিটালে ভর্তি করে দিয়েছি। ডাক্তার বলেছে অতিরিক্ত টেনশনে এমন হয়েছে। আপাতত ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ওর জ্ঞান মোটামুটি আরও 10 ঘন্টা পর ফিরবে। বাসার সবার সাথেও আমি কথা বলে নিয়েছি। তুমি প্লিজ এখন রূপের খেয়াল রেখো। আমি ওসি সাহেবের সাথে যাচ্ছি কথার খোঁজে। আচ্ছা ঠিক আছে।